আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি উজ্জ্বল স্যার তোমাদের সাথে আজকে ফিনান্স প্রথম পত্রের অর্থের সময়মূল্য অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ একটি টপিকস ঋণ পরিশোধ সূচি এটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আজকে ভিডিওটি যদি তুমি A to Z দেখো, আশা করি তোমার এই চ্যাপ্টারে বা এই টপিকসে আর কোনো সমস্যা থাকবে না। এখন আসো মূল আলোচনায়। আসলে ঋণ পরিশোধ সূচি আমরা বিষয়টাকে একটু বুঝি নেই। ঋণ পরিশোধ সূচি হচ্ছে যখন কোনো ব্যক্তি কোনো ব্যাংক বা ব্যক্তির কাছ থেকে ঋণ নিয়ে থাকে, এই ঋণটি সমান কিস্তিতে পরিশোধ করে থাকে। এখন এই যে ঋণ নিল, ঋণে প্রতিটি কিস্তির মূল্যগত মানে কিস্তির পরিমাণ কত, সেই কিস্তির পরিমাণ এবং প্রত্যেকটা কিস্তির মধ্যে কত টাকা আসল আছে, কত টাকা সুদ আছে এবং কিস্তি পরিশোধ করার পরে প্রারম্ভিক মূল্যগত, সমাপনী মূল্যগত, এই সব কিছু এই তালিকার মাধ্যমে নির্ণয় করা হয়। তো এই ঋণ পরিশোধ সূচি বা তালিকা নির্ণয় করার জন্য তোমাকে প্রথম একটা কি করতে হবে, প্রশ্ন থেকে এর মান বা কিস্তির পরিমাণ নির্ণয় করতে হবে। এই কিস্তির পরিমাণ নির্ণয় করার পর তোমাকে করতে হবে কি, ঋণ পরিশোধ সূচি। আর যখন তুমি ঋণ পরিশোধ সূচি ইউজ করবা, তোমাকে এর মান নির্ণয় করতে হবে। এই এর মানের জন্য তোমাকে সবসময় পিবি এনইউটির সূত্র ব্যবহার করতে হবে। এখন কথা হচ্ছে, কেন আমি এই ঋণ পরিশোধ সূচি নির্ণয় করার জন্য পিবি এনইউটি সূত্রটি ব্যবহার করব। আমি আমার পূর্বের ভিডিওতে বা পিবি এনইউটি চেনার উপায় আমি বলে দিয়েছিলাম। সেখানে বলা আছে, যদি প্রশ্নে ঋণ এবং বিনিয়োগ কথা উল্লেখ থাকে তাহলে সেটা কি হবে, প্রেজেন্ট ভ্যালু এনইউটি। আর যেহেতু ঋণ পরিশোধ সূচি এখানে কিন্তু উল্লেখ আছে, তাহলে এখানে অবশ্যই কি হবে, পিবি এনইউটি হবে। আজকের এই বিষয়টি আমরা ময়মনসিংহ বোর্ড 2022 এই কোশ্চেন সমাধানের মাধ্যমে শিখব। তো দেখো, আমি এই প্রশ্নটি স্ক্রিনে দিয়ে দেব। আর তোমরা আরো ভালোভাবে বোঝার জন্য তুমি যদি তোমার এই বোর্ডের কোশ্চেনটি সামনে নিয়ে নাও, তুমি অবশ্যই ভালোভাবে বুঝতে পারবে। এখন দেখো প্রশ্নে বলা আছে, তামিম সোনার বাংলা ব্যাংক লিমিটেড থেকে 2 লক্ষ টাকা ঋণ গ্রহণ করেছে। কি বলেছে এখানে, প্রশ্ন খুব ভালো করে বুঝো যে তামিম সোনার বাংলা ব্যাংক থেকে 2 লক্ষ টাকা ঋণ গ্রহণ করেছে। যখনই ঋণ গ্রহণ কথা লেখা থাকবে, ঋণ কথা লেখা থাকবে, তোমাকে বুঝতে হবে এখানে পিবির একটা গন্ধ আছে। কি আছে, পিবি। ঋণ থাকলে ওখানে কি আছে, পিবির একটা গন্ধ। হ্যাঁ, পিবি একটা গন্ধ আছে, তাহলে আমি বুঝবো এখানে কি আছে, পিবি বিষয়টা উল্লেখ আছে। এবং তারপর বলছে তাকে 10% সুদ সহ সমান 5টি কিস্তিতে উক্ত টাকা পরিশোধ করতে হবে। এখন মনে রাখবা, যে সকল অঙ্কে কিস্তি, বার্ষিক কিস্তি, সমান কিস্তি, প্রতি বছর এগুলো লেখা থাকবে, সেটা কি হবে, এনইউটির অঙ্ক। তাহলে আমরা প্রশ্নটি পরে বুঝলাম এটা কি প্রেজেন্ট ভ্যালু এনইউটির একটি ম্যাথ হবে। আচ্ছা, এখন তোমার এখানে সৃজনশীল ক এবং খ আমরা আলোচনা করলাম না, আমরা ডাইরেক্ট গতে চলে যাব। এখানে বলেছে জনাব তামিম প্রতি কিস্তিতে কত টাকা পরিশোধ করতে হবে নির্ণয় কর। তার মানে তোমাকে এখানে কিস্তির পরিমাণ নির্ণয় করতে হবে। এখন যখন তুমি কিস্তির পরিমাণ নির্ণয় করো, তোমাকে কি সূত্র ইউজ করতে হবে, পিবি এনইউটি সূত্র ইউজ করতে হবে। তাহলে আমি বোর্ডে এখন পিবি এনইউটি সূত্রটি লিখব। আচ্ছা, এখানে দেখো কিস্তির পরিমাণ নির্ণয়, কি নির্ণয়, কিস্তির পরিমাণ নির্ণয়। আচ্ছা, এখন পিবি এর সূত্র হচ্ছে পিবি ইকুয়াল টু এ বাই, এখন তোমাদের এখানে যে মূল বইটা আছে, মূল বইতে সূত্র আমি একটু ঘুরিয়ে দিলাম। কিভাবে দেখো, এখানে হচ্ছে এ বাই আই। এখন তোমাদের প্রশ্ন এখানে আই নাই, সরি, মূল বইতে এখানে কিন্তু ম্যাক্সিমাম সূত্রে এখানে আইটা নাই। আইটা আছে কোথায়, আমি সেটা পর বলে দিচ্ছি, 1 - 1 ভাগ 1 প্লাস আই টু দি পাওয়ার n। আচ্ছা, এখন কথা হচ্ছে তোমাদের ম্যাক্সিমাম বইতে এইখানে আই না দিয়ে এটা নিচে আই দেওয়া আছে। তো আমি যদি এটা নিচে আইটা দিয়ে থাকি, তাহলে আমার অঙ্কটা একটু কি
ক্যালকুলেশনে জটিল হবে। তাহলে আমরা এখানে আইটা এখানে না দিয়ে যদি আমরা এর নিচে দিয়ে দিই আমার জন্য কি হবে, ক্যালকুলেশন সহজ হবে। এখন তোমাকে আরেকটা কথা বলে দেই, এই অঙ্কে কিস্তির পরিমাণ নির্ণয় করতে বলছে, কিন্তু কিস্তির কখন শুরু বা শেষ কিছু উল্লেখ নাই। কিস্তি কখন দিবে, শুরুতে না শেষে, এরকম কোনো কিছু উল্লেখ নাই। যদি কোনো প্রশ্নে শুরু বা শেষ কথাটি উল্লেখ না থাকে তাহলে তোমাকে কি করতে হবে, শেষ ধরে অঙ্কটি করতে হবে। আচ্ছা, এখানে আমরা কি করবো, একটা সাইড নোট দিব। এখানে আমরা লিখব যে পিবি ইকুয়াল টু 2 লাখ টাকা, এন সমান সমান মানে 5টি সমান কিস্তি, মানে এন এর মান কত হবে, এখানে তোমার 5 হবে। তাহলে আমরা এন এর মান কত 5, আই হচ্ছে এন এর মান কত 10%, 10% অর 0.10। এখন 10% কিভাবে হলো এটা অনেকে বুঝে না, আমি বিষয়টা বুঝিয়ে দিচ্ছি। দেখো এই 10% মানে হচ্ছে 10/100, এই 10 কে 100 দ্বারা ভাগ দিলে আমরা এখানে 0.10 আসা যায়, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে কি পি পেলাম, এন পেলাম, আই পেলাম, আমাকে কি নির্ণয় করতে হবে, এ নির্ণয় করতে হবে। তাহলে আমি এখানে লিখব a ইকুয়াল টু হোয়াট। আমরা এখন এই মানগুলো এখানে বসিয়ে দেব। দেখো এখানে পিবি মান কত আছে, 2 লক্ষ টাকা। আমরা এখানে পিবি মান 2 লক্ষ টাকা লিখে নেই। এর মান যেহেতু দেওয়া না, আমাকে এর মানটা বের করতে হবে। আমরা এটা এখানে এইভাবে রাখলাম। আর আই এর মান হচ্ছে 0.10, 1 মাইনাস 1 ভাগ এই 1 সূত্রে। এখন দেখো 1 প্লাস 0.10 এর পাওয়ার কত হচ্ছে আমার এখানে 5। আমি এখানে লিখলাম। লেখার পরে আমি কি করতে পারি, এখন দেখো এখানে 2 লক্ষ টাকা আমি যেভাবে আছে সেইভাবে লিখলাম, a বাই i 10। আমরা এইটুকু কাজ আগে করে নেব। তো আমরা দেখো কিভাবে করি। এখানে দেখো 1 ভাগ আছে, আমরা কি করব, প্রথমে ক্যালকুলেটর দেখো 1 উঠাবো, তারপর কি আছে ভাগ, মানে এই 1 ভাগ আমরা কি দেব 1.10। আমি একটু লাইন শর্ট করে দিলাম, কেন শর্ট করলাম দেখো কিভাবে, 1 প্লাস 0.10 আমরা এই দুটো কি যোগ করলে কি হবে 1.10 হবে। বিষয়টা আমি একবার এখানে লিখে দিলাম। তাহলে কি করলাম, 1 ভাগ 1.10 এর পাওয়ার কত আছে 5। আমরা এখানে পাওয়ার 5 দিলে আমরা একবারে মানটা পেয়ে গেলাম। এখানে কি মান পেলাম আমরা, এখানে দেখো তো, এখানে আমরা মান পেলাম যে 1 মাইনাস 0.6292। এখন আমাদের অনেক শিক্ষার্থী বন্ধুরা কি করে, এটা যে এই মানটা যে বের হলো ক্যালকুলেটর একদম থেকে মুছে দিয়ে আবার নতুন করে উঠায় না, নতুন করে উঠানোর দরকার নাই। এখানে কি 1 মাইনাস আছে, আমরা কি করব, এই মান থেকে 1 মাইনাস করব। দেখা যায় -1। যখন আমি ক্যালকুলেটরে -1 দিলাম, আমি কি করলাম, ছোট মান থেকে বড় মান মাইনাস করছি, তার জন্য আমার ক্যালকুলেটরে কি মাইনাস মান আসছে। যেহেতু মাইনাস মান আসছে, আমি কি করব না, অঙ্ক মাইনাস মানটা এখানে বসাবো না, আমরা ডাইরেক্ট ওই মানটা লিখে দেব, 2 লক্ষ ইকুয়াল টু a বাই 0.10। হ্যাঁ, এই 1 থেকে যদি এটা মাইনাস করি, আমার এখানে মান আসে কত 0.37907। এখন আমরা একটা কাজ করব। দেখো কাজটা হচ্ছে, এখানে দশমিকের পরে কমপক্ষে আমরা 4 ঘর নেব। 5 ঘর বা ঘর যত বেশি নেব তত মানটা আমার কি একুরেট আসবে। আমরা এখানে কি 4 ঘর নিয়েছি, সরি 5 ঘর নিয়েছি। এবার থাকলো, আর এখানে দেখো এখানে ইনটু আকার মানে কি, এই এর সাথে কিন্তু এটা গুণ আকারে আছে, যার কারণে এখানে উপরে লিখছি। আর 0.10 কি নিচে, আমরা কি করছি নিচে লিখছি। এখন দেখো আমরা আর আর গুণ করব এইটার সাথে, এই দেখো এটা নিচে মনে মনে কি আছে 1 আছে না, এর সাথে এর গুণন আর এর সাথে কি এর গুণন। তাহলে দেখো আমরা এটা মুছে দিলাম, a ইনটু 0.37907, আচ্ছা, ইকুয়াল টু এই 2 লক্ষ ইনটু কত 0.10। আমরা লিখতে পারি এই a ইকুয়াল, এখন দেখো আমরা এই 2 লক্ষ গুণন 0.10 কত হলো 20,000। আমরা এখানে কত লিখবো 20,000। আর যেহেতু এটা গুণ আকারে আছে, আমরা জানি যে সমান চিহ্ন এই পাশে গুণ আকারে থাকলে অপর পাশে কি হয়, ভাগ হয়। তাহলে এই পাশে কি হয়ে যাবে 0.37907। এখন 2 লক্ষ এটাতে ভাগ দেই, তাহলে আমার কিস্তির মান বের হয়ে যাবে। তাহলে ভাগ কত 0.37907। আচ্ছা,
এখন আমার মান আসলে কত 52,700 কত আছে 60 টাকা। তাহলে আমরা এখানে লিখে দেই যে এ ইকুয়াল টু হচ্ছে 52,760 টাকা। তাহলে আমরা বুঝতে পারলাম এই প্রশ্নে এর মান বা এর মান হচ্ছে কত তোমার 52,760 টাকা। এখন আমরা এর মান বের করলাম। এখন দেখো আমার ঘ নাম্বার প্রশ্নের অ্যান্সার শেষ এবং ঘ থেকে লিখেছে উদ্দীপকে তথ্য থেকে একটি ঋণ পরিশোধ তালিকা প্রস্তুত করো। আজকের এই ঋণ পরিশোধ তালিকা তোমাকে তৈরি করে দেওয়ার পরে এই ঋণ পরিশোধ সূচি কাকে বলে বা বলতে কি বুঝো আমি একটা ট্রিক্স বলে দেব। এই ট্রিক্সের মধ্যে তোমার প্রশ্ন মুখস্থ হয়ে যাবে আর তোমাকে বই পড়ে মুখস্থ করতে হবে না, তোমাকে আমি কথা দিলাম। আচ্ছা, এখন আমরা এটি মুছে ফেলি। মুছে আমরা ঋণ পরিশোধ সূচির তালিকা তৈরি করব। আচ্ছা, তাহলে এখন দেখো আমরা কিভাবে ঋণ পরিশোধ সূচি তালিকা তৈরি করি। আমাকে এখানে প্রথমে যে কাজটা করতে হবে, ছক কাটতে হবে। এই ছকে দেখো এখানে বছর আছে কয়টা 5টা, তাহলে আমাকে এখানে 5টা ঘর কাটতে হবে। কয়টা 5টা, মানে যে কয়টা ঘর দেওয়া থাকবে ঠিক আমাকে ওই মানে যে কয়টা বছর দেওয়া থাকবে ঠিক ওই কয়টা ঘর আমাকে কাটতে হবে। এক দুই তিন চার পাঁচ। আচ্ছা, এখন আমরা এখানে প্রথমে দেবো কি বছর, প্রথমে এখানে কি লিখবো বছর, তারপর দেবো কি প্রারম্ভিক ঋণ, তারপরে কিস্তি, সুদ, আসল এবং কি সমাপনী মূল্য। তাহলে এখানে ঘরে কয়টা, এখানে কি লিখবো আমরা বছর, প্রারম্ভিক ঋণ, সুদ কত পার্সেন্ট 10%, এখানে কি লিখবো আসল, সরি একটু লাইনটা ভুল করে ফেলেছি, এখানে প্রারম্ভিক, তারপর হবে কি কিস্তি, তারপর হবে কি সুদ, তারপর এখানে কি হবে আসল, এখানে হবে কি সমাপনী মূল্য। আচ্ছা, এখানে আমরা বছর 1 2 3 4 5 লিখে নিব। প্রারম্ভিক ঋণ কত 2 লক্ষ টাকা আমরা লিখে নিব। এখন তো 5টি সমান কিস্তি, কয়টি সমান কিস্তি 5টি সমান কিস্তি, প্রত্যেক বছর কত আসে 52,760। তাহলে কিস্তি সমান না, প্রত্যেক বছর কি কিস্তি পাবেন সমান, যার কারণে আমরা প্রত্যেক বছর এই কিস্তিটা এখানে সমান হারে লিখে দেব। ঠিক আছে, এটা প্রত্যেক বছর কি থাকবে একই থাকবে। তারপর আমরা বুঝতে পারলাম যে আমার প্রারম্ভিক 2 লাখ আমরা যেটা প্রশ্নে দেওয়া আছে এবং ঘতে আমরা কিস্তির পরিমাণ নির্ণয় করছি, প্রত্যেক বছর সমান কিস্তি, প্রত্যেক বছর সমান ভাবে আমরা লিখে রাখছি। আর এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে যে কিস্তি, এই কিস্তি ভিতরে কি কি থাকে, এই কিস্তি সমান সমান সুদ যোগ কি আসল। তার মানে আমরা যখন কারো কাছ থেকে ঋণ নেই, এই ঋণের পরিবর্তে সুদ আমরা কিস্তি পরিশোধ করতে থাকি, এই কিস্তির মধ্যে শুধু আসল টাকা যায় না বা সুদ যায় না, দুটো মিলিয়ে যায়। তার মানে আমরা যে কিস্তিটা পরিশোধ করতেছি এই কিস্তির মধ্যে সুদও যাচ্ছে আসলও যাচ্ছে। তাহলে এখানে দেখো এই কিস্তি থেকে আমাকে কি করতে হবে, সুদ আলাদা করতে হবে, আসল আলাদা করতে হবে। তার মানে আমি কি বললাম কিস্তি সমান সুদ যোগ আসল, তার মানে এখানে কিস্তি তো দেওয়া আছে কিন্তু সুদ আসল কি বের করা নাই। আমাকে কি করতে হবে, এখন এই কিস্তি থেকে সুদটা আলাদা করতে হবে, আসলটা আলাদা করতে হবে। এখন কিভাবে আমরা এই কিস্তি থেকে আসলটা সুদ আসল আলাদা করব সেটা শিখবো। এখানে সুদ 10%। একটা বিষয় মনে রাখতে হবে, যখনই আমরা কোনো সুদ নির্ণয় করব তখনই আমাকে খেয়াল করতে হবে এখানে প্রারম্ভিক মূল্যটা কত। সুদ সবসময় প্রারম্ভিক মূল্যের উপর ধার্য করা হয়, কথাটা সুন্দর করে মাথায় সেট করে নিও, এটা এলোমেলো হলে সর্বনাশ। কথাটা কি বললাম, আবারও বলি, কি বললাম, সুদ সর্বদা প্রারম্ভিক মূল্যের উপর ধার্য করা হয়। তাহলে এখানে আমার প্রারম্ভিক মূল্য কত 2 লক্ষ টাকা, এই 2 লক্ষ ইন্টু 10%, মানে এখানে দেখাই তোমাকে
এই 2 লক্ষ টাকা আমি ক্যালকুলেটরে উঠাইলাম, গুণন কি আমার 0.10, তাহলে কি আমার কত আসলো 20,000 টাকা। তার মানে এই কিস্তির ভিতরে আমার কি আছে 20,000 টাকা সুদ আছে। তার মানে এই 52,760 টাকা যদি 20,000 কিস্তি সুদ থাকে, বাকিটা কি আছে আসল। আমাকে এখন কি করতে হবে, এই 52,760 থেকে সুদটা কি করতে হবে বাদ দিতে হবে। তাহলে কত হয় 32,760 টাকা। তার মানে এটা যোগ করলে কি হয় এই 52,760 টাকা কিন্তু হচ্ছে। তার মানে আমরা আমাদের বিষয়টা কিন্তু পরিষ্কার যে কিস্তি চলবে সুদ যোগ আসল, এই সুদ 20 আর আসল কত 32, দুইটা মিলে কত হয় 52,760 টাকা হচ্ছে। এখন কথা হচ্ছে সুদ তো অতিরিক্ত চার্জ। তার মানে আমি দেখো এখানে 2 লক্ষ টাকা আসল নিয়েছিলাম, আর আমি আসল কত পরিশোধ করলাম 32,760 টাকা পরিশোধ করলাম। তার মানে বছর শুরুতে 2 লাখ টাকা আসল থাকলেও বছর শেষে কিন্তু 2 লাখ টাকা আমার আসল নাই, কারণ আমার এই টাকা কি হয়ে গেছে পরিশোধ হয়ে গেছে। আমাকে এখন কি করতে হবে, এই 2 লক্ষ টাকা থেকে মানে এই প্রারম্ভিক 2 লক্ষ টাকা থেকে আসল 32,760 টাকা আমাকে কি করতে হবে মাইনাস করতে হবে। এইটার থেকে মাইনাস করার পরে আমার টাকা আসলে কত 1,67,240 টাকা। আমি আবারও বলি এটা কিভাবে পেলাম, এই প্রারম্ভিক মূল্য থেকে মানে এটা আসল, প্রারম্ভিক আসল থেকে আমার কিস্তির ভিতরে আসল ছিল, সেই আসলটা আমি কি করলাম মাইনাস করলাম। মাইনাস করার পর আমার কি হয়ে গেছে, আমার প্রারম্ভিক মূল্য বের হয়ে গেছে, সরি সমাপনী মূল্য বের হয়ে গেছে। এখন মাথায় রাখতে হবে যে এক বছর সমাপনী পরের বছর কি হয় প্রারম্ভিক, তার মানে এই সমাপনীর মূল্যটা দ্বিতীয় বছর কি হবে প্রারম্ভিক মূল্য হয়ে যাবে 61,240। এখন আমার আবারও কি করতে হবে, এখানে সুদ নির্ণয় করতে হবে। সুদটা কার উপর নির্ণয় করতে হয়, অলওয়েজ প্রারম্ভিক মূল্যের উপর নির্ণয় করতে হয়। তাহলে আমার এখানে প্রারম্ভিক মূল্য কত থাকে, কত 1,67,240 ইন্টু 0.10 কত আসলে এখানে দেখো আমার টাকা আসছে 16,724 টাকা। তার মানে এই টাকার মধ্যে আমার 16,724 টাকা আমার কি আছে সুদ আছে। তাহলে আসল কত, আমি আগের মধ্যে কি করব সেম প্রত্যেকটা বারে কি একই কাজ করব, যে এই কিস্তি থেকে এই সুদ কি করব বাদ দেব। তার মানে মাইনাস কত 52,760। দেখো এতে আমার কত হলো 36,336। আমি কি করলাম, আমি এই জিনিসটা যদি একটা লাইন বুঝতে পারো, প্রত্যেকটা লাইন কি একই। আবার বলে দিই প্রারম্ভিক মূল্যের উপর সুদ ধরতে হবে। এই প্রারম্ভিক মূল্য কিন্তু 10%, কত হলো 16,724, এটা হলো সুদ। এই কিস্তি থেকে এই সুদ যদি বাদ দেই আসলে এটা বের হয়ে যাবে। হ্যাঁ, এখন আমাকে কি করতে হবে, এই প্রারম্ভিক আসল থেকে কিস্তি আসল বাদ দিতে হবে। প্রথম তারিখে যা করছি এখানে তাই সেম কাজটাই করতে হবে। তাহলে দেখো এই 1,67,240 মাইনাস কত 36,036। এখানে আমি লিখবো কত 1,31,204 টাকা। আমি আমার সমাপনী মূল্য পেলাম। এই সমাপনী আবার কি হবে এখানে প্রারম্ভিক হয়ে যাবে 1,31,204 টাকা। আমি আবারও কি করব এই প্রারম্ভিকের উপর সুদ ধার্য করব। তাহলে এখানে কত হবে 13,120 টাকা কি হবে আমার সুদ হবে। আমি দেখি ক্যালকুলেশন করে গুণন 0.10, হ্যাঁ 1,31,204 গুণন কত 0.10, তাহলে কত হলো এখানে 31,000, হ্যাঁ সরি 13,120 টাকা। তাহলে আমি আবার কি করব এই আসল থেকে এটা কি বাদ দিয়ে দিব। তাহলে দেখো এখন বলছি এখানে এই 52,760 মাইনাস কত 13,120, আসল কত হলো 39,640 টাকা। তার মানে এটা কি আমার আসল টাকা। এখান থেকে কি করতে হবে আবার আসল বাদ দিতে হবে। তাহলে কি করতে হবে 1,31,204 মাইনাস কত 39,640 টাকা। তাহলে আমার এখানে আবার কি হলো 91,000
564 টাকা। এইটা আবার আগের মতোই সমাপনী কি হয়ে যাবে, প্রারম্ভিক হয়ে যাবে 91,564 টাকা। এখন খেয়াল করো, আবার আমি কি করব, এখানে এই 91,564 ইন্টু 10%, কত হলো 9,000, কত হলো 156 টাকা। আবার কি করব, এখান থেকে বাদ দিয়ে দেব এই 52,760 মাইনাস কত 9,156 টাকা। কত লেখে দেখো 43,604 টাকা হলো। ঠিক আছে, কত হলো 43,604 টাকা। আচ্ছা, এখন আমাকে কি করতে হবে, আবার সেম কাজ, এই প্রারম্ভিক থেকে আসল বাদ দিতে হবে। এই 91,564 মাইনাস কত হচ্ছে 43,604, কত হলো 47,960। এখন আবার সমাপনী মূল্যটা আবার কি হবে 47,960। এখন লাস্টের বছরে গিয়ে তোমাকে কি কাজটা করতে হবে আমি একটু বলে দিই। লাস্টের বছর পার্সেন্টেজ করার দরকার নেই তোমার। তুমি যদি পার্সেন্টেজ করো তাহলে এখানে তোমার টাকা একটু কম বেশি আসতে পারে। এখন তুমি লাস্টের বছরকে কি করো দেখো, তোমার কিস্তি কত 52,760 টাকা। এখন তোমার কিস্তির যে পরিমাণ বা যে মূল্য আছে তার থেকে দেখো তোমার প্রারম্ভিক মূল্য কি আছে, কম আছে। তাহলে কিস্তি থেকে তুমি যদি এটা বাদ দাও তাহলে তোমার কি সুদ বের হয়ে যাবে, মানে এই যে ডিফারেন্স, এই ডিফারেন্সটা কি হবে এখানে সুদ। জাস্ট প্রত্যেকটা অঙ্কের মধ্যে লাস্টের বছর এই 1 টাকা যে করবা কখনো পার্সেন্টেজ নির্ণয় করবা না। পার্সেন্টেজ নির্ণয় না করে তুমি জাস্ট কি করবা, মাইনাস ফর্মুলা চলে যাবে। 52,760 মাইনাস কত 47,960, কত হইলো 4800। এখানে আমার কত হইলো 4800 টাকা বের হয়ে গেল। এখন আমাকে তো কি করতে হবে, খেয়াল করো, আমি এই মূল্য থেকে এটা বাদ দিয়ে আমি কি এটা পাইছি, আর আমি যদি এইটা থেকে যদি এটা বাদ দেই এটা পাবো। আমি আবারও বলি, যদি দেখো এই মূল্যটা কিভাবে পেলাম, এই কিস্তি থেকে আসল বাদ দিলাম, কি এই টাকাটা পাইলাম। এখন জানি এই টাকার ভিতরে কি সুদ আছে, তাহলে এটা থেকে যদি এটা বাদ দিই তাহলে আসল বের হয়ে যাবে, মানে এই টাকা বের হয়ে যাবে 47,960। এখন দেখো তোমার প্রারম্ভিক মূল্য কত আছে 47,960 টাকা এবং আসল কত আছে 47,960 টাকা। তার মানে কিস্তি কি পরিশোধ, এটা থেকে এটা বাদ দিলে ব্যালেন্স কি হবে এখানে 0। তার মানে তোমার কিস্তি কি পরিশোধ হয়ে গেছে। এই হলো আমার কি ঋণ পরিশোধ সূচি। এখন আসো আমি এই ঋণ পরিশোধ সূচি বলতে কি বুঝি, কিভাবে প্রশ্নটা মুখস্থ করব। আমরা যদি এই শর্টটার দিকে তাকাই, দেখো এইটা একটা কি প্রক্রিয়া বা পদ্ধতি, যে এই পদ্ধতিতে আমরা কি করলাম, এই সুদ আসলে আলাদা আলাদা করলাম। তাহলে আমরা বলতে পারি যে পদ্ধতিতে বা যে প্রক্রিয়ায় বা যে তালিকায়, পদ্ধতি না বলে এটা বলতে পারি যে তালিকায় বছর ঋণের প্রারম্ভিক পরিমাণ, কিস্তি, সুদ, আসল ও সমাপনী মূল্য পৃথক পৃথক ছকে, দেখো প্রত্যেকটা কি আলাদা আলাদা ছকে দেখা হয়েছে না, পৃথক পৃথক ঘরে উপস্থাপন করা হয় তাকে ঋণ পরিশোধ সূচি বলে। আমি আবারও বলি, যে তালিকায় বছর প্রারম্ভিক ঋণ, সবগুলো কমা দিয়ে দিলে লিখবা, যে তালিকায় বছর প্রারম্ভিক ঋণ, কিস্তি, সুদ, আসল ও সমাপনী মূল্য পৃথক পৃথক ভাবে উপস্থাপন করা হয় তাকে ঋণ পরিশোধ সূচি বলে। আশা করি ক্লাসটা তোমরা বুঝতে পারছো। আর যদি তোমরা আমার ক্লাসটা বুঝতে পারো তাহলে অবশ্যই আমার চ্যানেলটা কি করবে, সাবস্ক্রাইব করে দেবে। আশা